আজকের আলোচনায় স্বাগতম। আমরা আজ প্রায় ৪,৫০০ বছর পেছনে ফিরে যাচ্ছি এক অত্যন্ত বিস্ময়কর নগর সভ্যতার কেন্দ্রস্থলে, হরপ্পা সভ্যতা। হ্যাঁ, ২৬০০ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ, মোটামুটি এই সময়টাতেই এর বিকাশ, সিন্ধু নদ আর তার আশেপাশের বিশাল এলাকা জুড়ে। আমাদের হাতে তো বেশ কিছু প্রত্নতাত্ত্বিক রিপোর্ট, গবেষণাপত্র এসব আছে, তাই না? ঠিক। আর আমাদের লক্ষ্য হল এই সূত্রগুলো ঘেঁটে হরপ্পা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা, ওদের ওই অভাবনীয় নগর পরিকল্পনা থেকে শুরু করে সেই রহস্যময় লিপি পর্যন্ত। শুধু তথ্য নয়, বরং বোঝার চেষ্টা করা যে কেন এটা এত অন্যরকম ছিল। একদম। আর আজকের দিনে দাঁড়িয়ে এর তাৎপর্য কি, কিছু বিতর্কিত বিষয়, নতুন দৃষ্টিভঙ্গি নিয়েও কথা হবে নিশ্চয়ই। দারুণ। আচ্ছা, শুরুতে একটা বিষয় পরিষ্কার করে নিলে কেমন হয়? এই সভ্যতাকে তো অনেক নামে ডাকা হয়। সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, আবার সিন্ধু সরস্বতী সভ্যতাও বলা হয়। এই নামের ব্যাপারটা কি? এটা আসলে আবিষ্কারের ইতিহাস আর এর ব্যাপ্তিটা কিভাবে দেখা হচ্ছে তার উপর নির্ভর করে। হরপ্পা নামটা এসেছে প্রথম আবিষ্কৃত গুরুত্বপূর্ণ শহরটার থেকে। ও আচ্ছা। সিন্ধু সভ্যতা নামটা বুঝতেই পারছেন, সিন্ধু নদের তীরে এর মূল কেন্দ্রগুলো ছিল বলে। আর পরে যখন ঘগ্ঘর হাকরা নদীর উপত্যকায় প্রচুর কেন্দ্র পাওয়া গেল, যেটাকে অনেকে প্রাচীন সরস্বতী নদী মনে করেন, তখন সিন্ধু সরস্বতী নামটাও সামনে এলো। তার সবগুলোর পেছনেই যুক্তি আছে। হ্যাঁ, প্রত্যেকটারই যুক্তি আছে। তবে হরপ্পা সভ্যতা নামটা এখন বেশ প্রচলিত, কারণ এটা কোনো একটা নদীর উপর নির্ভরশীলতা না বুঝিয়ে পুরো সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে বোঝায়। বেশ, এবার একটু এর বিকাশের দিকে যদি তাকাই, এই বিরাট সভ্যতা তো আর হঠাৎ করে একদিনে তৈরি হয়নি। একদমই না। এর একটা লম্বা প্রস্তুতির পর্ব ছিল। আমরা সেটাকে বলি প্রারম্ভিক হরপ্পা পর্ব। ধরুন মোটামুটি ৩৫০০ থেকে ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ। কোথায় পাওয়া গেছে এর চিহ্ন? কোটডিজি, মেহেরগড়, কালিবাঙ্গন, রাখিগড়ি, এরকম অনেক জায়গায়। এই সময়টায় কি হচ্ছিল? গ্রামের বসতিগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, কোথাও কোথাও পাঁচিল উঠছে, সুরক্ষার ব্যবস্থা হচ্ছে, আর অল্প অল্প করে নগর পরিকল্পনার একটা আভাসও যেন পাওয়া যাচ্ছে। তার পরিণত হরপ্পা পর্বের ভিতটা তখনই তৈরি হচ্ছিল। হ্যাঁ, অনেকটা তাই। যেমন ধরুন কুনাল বা নওশারতে কিছু সিলমোহর পাওয়া গেছে। হয়তো ব্যবসায়ী বা কোনো ক্ষমতাশালী গোষ্ঠীর প্রতীক ছিল সেগুলো। কুনালের ওই রূপোর গয়নার ভাণ্ডারটা, সেটাও তো বেশ গুরুত্বপূর্ণ। মনে হয় যেন সম্পদ জমতে শুরু করেছিল। লিপিরও কি কোনো ইঙ্গিত ছিল? কিছু কিছু জায়গার, যেমন পদ্রি বা কালিবাঙ্গান বা ধোলাভিরার মতো স্থানে হরপ্পা লিপির মতো দেখতে কিছু চিহ্ন পাওয়া গেছে। মনে হয় ওই পরিণত হরপ্পা লিপির শিকড়টা এই পর্বেই ছিল। কিন্তু ২৬০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এসে যেন একটা বিরাট পরিবর্তন এলো। ঠিক, একটা উল্লম্ভন বলা যেতে পারে। বিশাল, একদম পরিকল্পনা করে তৈরি শহর গড়ে উঠল। এই যে উত্তরণটা, গ্রাম থেকে নগরে, এটা কিভাবে ঘটল সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণটা কি হতে পারে? কৃষির উন্নতি হতে পারে। হয়তো সিন্ধু নদীর প্লাবনভূমিতে কৃষির ব্যাপক উন্নতি হয়েছিল, সেচ ব্যবস্থাও হয়তো ছিল, অথবা হয়তো নতুন কোনো রাজনৈতিক শক্তি উঠে এসেছিল, বা সমাজে কোনো বড় পরিবর্তন ঘটেছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে এর সরাসরি উত্তর পাওয়াটা বেশ কঠিন। আর এই পরিণত হরপ্পা পর্বের সবচেয়ে আশ্চর্য জিনিস তো হল ওদের নগর পরিকল্পনা। অবিশ্বাস্য। নিঃসন্দেহে হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল, প্রায় সব বড় শহরেই একটা নির্দিষ্ট নকশা দেখা যায়। কি রকম নকশা? সাধারণত দুটো অংশ থাকত। একটা একটু উঁচু এলাকা, যেটাকে আমরা দুর্গ বা সিটাডেল বলি, আর একটা নিচু এলাকা, সাধারণ শহর এলাকা। এই বিভাজনটার কি কোনো ছিল? সামাজিক ভেদাভেদ? এটা একটা বিতর্ক। উঁচু জায়গায় হয়তো শাসক বা অভিজাতরা থাকতেন, আর নিচে সাধারণ মানুষ, কিন্তু নিশ্চিত করে বলা কঠিন। তবে পরিকল্পনাটা অসাধারণ ছিল। রাস্তাগুলো সাধারণত উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমে বিস্তৃত, অনেকটা গ্রিড প্যাটার্নের মতো। আর বাড়িঘর, নর্দমা, এগুলো কি দিয়ে তৈরি হতো? রোদে শুকানো ইট চলত, কিন্তু শহরগুলোতে বিশেষ করে নর্দমা, কুয়ো, বাড়ির ভিত, এসবে পোড়া ইটের ব্যবহার ছিল ব্যাপক। সব জায়গায় পোড়া ইট?
মূলত হ্যাঁ, তবে ধরুন কচ্ছ বা সৌরাষ্ট্রের মতো পাথুরে অঞ্চলে পাথরের ব্যবহারও ছিল। ধোলাভিরার ওই বিশাল পাথরের দুর্গপ্রাচীর বা স্তম্ভগুলো তো অসামান্য। ইটের মাপ নিয়েও তো একটা কথা আছে। হ্যাঁ, এটাই সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। প্রায় সব জায়গায় এত বিশাল এলাকা জুড়ে মূলত দুটো নির্দিষ্ট মাপের ইট পাওয়া যায়। বাড়ির জন্য 7x14 x28 সেন্টিমিটার আর নগর প্রাচীরের জন্য 10x20 x40 সেন্টিমিটার। অনুপাতটা একই। একদম, দুটো ক্ষেত্রেই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত 4-2-1। এই যে সমরূপতা বা স্ট্যান্ডার্ডাইজেশন, এটা কিভাবে সম্ভব হলো সেটা একটা বিরাট রহস্য। কোনো শক্তিশালী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল নাকি অন্য কিছু? বাড়িগুলো কেমন দেখতে ছিল? বেশিরভাগই আয়তাকার, মাঝখানে একটা উঠোন আর তার চারপাশে ঘর। মজার ব্যাপার হলো প্রায় প্রত্যেক বাড়িতেই নিজস্ব স্নানাগার ছিল আর জলের জন্য কুয়োর ব্যবস্থাও থাকত। আর সেই বিখ্যাত জল নিষ্কাশন ব্যবস্থা। হ্যাঁ, পয়স প্রণালী। এটা হরপ্পার স্থাপত্যের সবচেয়ে বড় বিস্ময় বলা যেতে পারে। শুধু বড় শহর নয়, ছোট বসতি বা গ্রামেও এর প্রমাণ মেলে। কিভাবে কাজ করতো সেটা? বাড়ির নোংরা জল, বাথরুমের জল, এগুলো সব পোড়া মাটির পাইপ বা নালি বেয়ে এসে পড়ত রাস্তার ধারের ঢাকা দেওয়া নর্দমায়। নর্দমাগুলো ঢাকা থাকতো? হ্যাঁ, ইট বা পাথরের স্ল্যাব দিয়ে ঢাকা। এই রাস্তার নর্দমাগুলো আবার শহরের মূল নর্দমার সঙ্গে জুড়ে যেত। আর সব নোংরা জল শহরের বাইরে চলে যেত। ভাবুন একবার, 4500 বছর আগে। অবিশ্বাস্য। শুধু তাই নয়, কঠিন বর্জ্য জমার জন্য নর্দমার মধ্যে নির্দিষ্ট দূরত্বে ইট দিয়ে বাঁধানো চৌকো গর্ত বা চোখপিট ছিল। মনে হয় ওগুলো নিয়মিত পরিষ্কারও করা হতো। পরিষ্কারতার ওপর এত জোর? সেটাই, পরিষ্কারতা আর জলের ব্যবহার। মহেঞ্জোদারোর ওই যে বিশাল স্নানাগার, ওটা সম্ভবত কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। এত নিখুঁত আর জলরোধী নির্মাণ। অসাধারণ। আচ্ছা, এই যে এত উন্নত নগর জীবন, এর ভিত্তিটা কি ছিল? অর্থনীতিটা কিভাবে চলত? ভিত্তি অবশ্যই কৃষি। গম, বার্লি, মটর, তিল এগুলো ছিল প্রধান ফসল। গুজরাতের দিকে ধানের চাষও হয়তো হতো। লোথাল বা রঙ্গপুরে ধানের তুষ পাওয়া গেছে। চাষ কিভাবে করত? লাঙল ছিল? হ্যাঁ, কালীবঙ্গানে লাঙল দিয়ে চাষ করা জমির চিহ্ন পাওয়া গেছে। হয়তো কাঠের লাঙল ব্যবহার করত। পশুপালনও খুব গুরুত্বপূর্ণ ছিল। কি কি পশু? ষাঁড়, বিশেষ করে কুজওয়ালা ষাঁড়, মহিষ, ভেড়া, ছাগল, এগুলো দুধ, মাংসের জন্য তো বটেই, আবার মাল টানার বা হয়তো চাষের কাজেও ব্যবহার হতো। এছাড়া শিকারও চলত, হরিণ, বুনো শুয়োর এসব। মাছ, কচ্ছপের হাড়ও পাওয়া গেছে। আচ্ছা, তখনকার আবহাওয়া নিয়েও তো একটা কথা ওঠে। এখনকার চেয়ে কি খুব আলাদা ছিল? এটা একটা বিতর্ক। একসময় হুইলার বা পিগেটের মতো প্রত্নতাত্ত্বিকরা মনে করতেন তখনকার আবহাওয়া বেশ আর্দ্র ছিল। যুক্তি হিসেবে তারা পোড়া ইটের ব্যাপক ব্যবহারের কথা বলতেন। ইট পোড়াতে প্রচুর জ্বালানি লাগে, যা ভেজা জলবায়ুতেই সহজলভ্য। আর সিলমোহরে গন্ডার, হাতি, বাঘের ছবি, এগুলোর জন্য তো জঙ্গল দরকার। কিন্তু এখনকার বিজ্ঞানীরা কি বলছেন? এখন রাইক্স বা ডাইসনের মতো অনেকে মনে করেন জলবায়ু মোটামুটি এখনকার মতোই শুষ্ক ছিল, আর ওই প্রাণীগুলো হয়তো নদীর ধারের ঘন জঙ্গলে বাস করত। পোড়া ইটের ব্যবহার হয়তো অন্য কারণেও হতে পারে। সিন্ধু বা ঘগ্ঘর হাকরা অঞ্চলে সেচ খালের অস্তিত্ব ছিল কিনা তা নিয়েও গবেষণা চলছে। হয়তো সেচের ব্যবস্থা ছিল। আরেকটা বিতর্কিত বিষয় হল ঘোড়া। হরপ্পাবাসীরা কি ঘোড়া ব্যবহার করত? আর্যদের সঙ্গে তো ঘোড়ার একটা সম্পর্ক টানা হয়। এটা সত্যিই খুব বিতর্কিত। লোথাল, সুরকোটাডা এরকম কিছু জায়গায় ঘোড়ার মতো দেখতে প্রাণীর হাড় পাওয়া গেছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু সেগুলো সত্যি ঘোড়ার কিনা বা কতটা গুরুত্বপূর্ণ ছিল তা নিয়ে প্রচুর প্রশ্ন আছে। বেশিরভাগ বিশেষজ্ঞ এখন মনে করেন ঘোড়া হয়তো একেবারে অজানা ছিল না, কিন্তু হরপ্পা সভ্যতার অর্থনীতি বা পরিবহনে এর কোনো বড় ভূমিকা ছিল না, অন্তত ব্যাপক ব্যবহারের কোনো প্রমাণ নেই। বোঝা গেল। আচ্ছা, এবার যদি ওদের শিল্প আর কারিগরি দক্ষতার দিকে তাকাই, ওরা তো অনেক কিছুই বানাতো, তাই না? হ্যাঁ, এবং অত্যন্ত নিপুণতার সাথে। ওদের মৃৎশিল্প দেখুন, কি সুন্দর সব পাত্র, চাকায় গড়া, ভালো করে পোড়ানো, অনেক সময় সুন্দর নকশা আঁকা। নকশাগুলো কিরকম? মূলত কালো রঙে আঁকা। জ্যামিতিক নকশা, পাতা, মাছ, পশু পাখির ছবিও থাকত। নানা ধরনের পাত্র ছিল, রান্নার হাঁড়ি, জলের কুজো, থালা, বাটি।
কিছু পাত্রে আবার ছোট ছোট ছিদ্র দেখা যায়। ছিদ্র কেন? ঠিক জানা যায়নি। কেউ বলেন পানীয় ছাকার জন্য, কেউ বলেন কোনো ধর্মীয় কাজে লাগত। হয়তো দুটোই হতে পারে। আর পোড়ামাটির মূর্তি? ওগুলো তো প্রচুর পাওয়া গেছে। হ্যাঁ, প্রচুর, বিশেষ করে নারী মূর্তি। এগুলোকে অনেকেই মাতৃকা দেবী বা উর্বরতার প্রতীক বলে মনে করেন। যদিও এই ব্যাখ্যা নিয়েও বিতর্ক আছে। সাধারণ খেলনা বা পুতুলও হতে পারে। সব মূর্তি কি একই রকম? না না, অনেক বৈচিত্র্য আছে। কিছু মূর্তি খুব সাধারণ, আবার কিছু মূর্তির ইল্যাবোরেট মাথার সাজ বা গয়না দেখা যায়। ওগুলোর হয়তো ধর্মীয় কোনো তাৎপর্য ছিল। এছাড়াও পোড়ামাটির খেলনা, গাড়ি, ষাঁড়, পাখি, চুড়ি, মুখোশ এরকম অনেক কিছুই পাওয়া গেছে। কৃত্রিম বস্তু, বালি বা কোয়ার্টজ গুঁড়ো করে তার সাথে আঠা মিশিয়ে খুব উচ্চ তাপমাত্রায় গরম করে তৈরি করা হতো। এর ওপরে একটা চকচকে নীল বা সবুজ আস্তরণ থাকত। এটা বানানো কিন্তু বেশ কঠিন ছিল, মানে প্রযুক্তিটা উন্নত ছিল। এটা দিয়ে কি বানাতো? মূলত ছোট ছোট দামি জিনিস, যেমন পুঁতি, চুড়ি, আংটি, ছোট পাত্র, এমনকি ছোট পশুর মূর্তি, বাঁদর বা কাঠবেড়ালির মতো। আর একটা বিশেষ ধরনের চুড়িও তো ছিল, স্টোনওয়্যার চুড়ি। হ্যাঁ, স্টোনওয়্যার চুড়ি। এগুলো আসলে খুব শক্ত করে পোড়ানো মাটির চুড়ি, প্রায় পাথরের মতো শক্ত আর মসৃণ। পালিশ করা লাল বা কালো রঙের হতো। কিছু চুড়িতে আবার ছোট ছোট অক্ষর খোদাই করাও দেখা গেছে। এগুলো হরপ্পার একটা বিশেষত্ব। ধাতু আর পাথরের কাজ কেমন ছিল? তামা আর ব্রোঞ্জের ব্যবহার ছিল ব্যাপক। কুঠার, ছুরি, বর্ষার ফলা, মাছ ধরার বড়শি, নানা রকম পাত্র, আয়না, অনেক কিছুই তৈরি হতো। মোহেঞ্জোদারোর ওই বিখ্যাত ব্রোঞ্জের নর্তকী মূর্তিটার কথা তো সবাই জানে। ওটা ওদের ধাতুবিদ্যার মানে চরম নিদর্শন। সোনার রূপাও ব্যবহার করত। অবশ্যই, খুব সুন্দর সোনা আর রূপোর গয়না পাওয়া গেছে। নেকলেস, ব্রেসলেট, কানের দুল, মাথার অলংকার। আলাদিনের মতো ছোট গ্রামেও কিন্তু সোনার গয়নার ভাণ্ডার মিলেছে। সীসা আর টিনের ব্যবহারও ওরা জানত। আর পাথরের ব্যবহার? বাটখারা আর মাপার স্কেল তো ছিলই। এছাড়া চকমকি পাথর বা চার্ট দিয়ে তৈরি ধারালো ব্লেড বা ছুরি প্রচুর পরিমাণে পাওয়া গেছে। এগুলো সম্ভবত রোজকার নানা কাজে লাগত। সিন্ধুর রোহরি পাহাড় থেকে এই পাথর আসত। আর ধোলাভিরার মতো জায়গায় তো পাথরের স্থাপত্যই দেখা যায়। পুঁতির কাজটা নাকি খুব বিখ্যাত ছিল। অসাধারণ ছিল। হরপ্পা সভ্যতার কারিগররা পুঁতি তৈরিতে মানে খুবই দক্ষ ছিলেন। কর্নেলিয়ান, এটা লাল রঙের পাথর। অ্যাগেট, জ্যাসপার, স্টিয়েটাইট, এটা নরম পাথর। লাপিস লাজুলি, এরকম নানা ধরনের পাথর ব্যবহার হতো। এছাড়া সোনা, রূপা, তামা, শাঁখ, পোড়ামাটি, ফায়ান্স, এগুলো দিয়েও পুঁতি তৈরি হতো। কত রকম? আকারও কি বিভিন্ন ছিল? হ্যাঁ, একদম। ছোট থেকে শুরু করে লম্বা, নলাকার, পিপের মতো, চাকতির মতো নানা আকারের আর রঙের পুঁতি। চানহুদারো আর লোথাল ছিল পুঁতি তৈরির খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। কার্নেলিয়ানের পুঁতিগুলো তো মেসোপটেমিয়া পর্যন্ত যেত। শাঁখের কাজও তো হতো। হ্যাঁ, উপকূলের কাছাকাছি যে কেন্দ্রগুলো ছিল, যেমন বালাকোট বা নাগেশ্বর, সেখানে শাঁখ কেটে চুড়ি, চামচ, পুঁতি বা ঘর সাজানোর জিনিস তৈরি হতো। শাঁখগুলো সম্ভবত গুজরাট উপকূল থেকে সংগ্রহ করা হতো। আচ্ছা, এত যে বিভিন্ন জিনিস তৈরি হতো, মৃৎপাত্র, মূর্তি, পুঁতি, ধাতুর জিনিস, এত বিশাল এলাকা জুড়ে এগুলোর মধ্যে কি কোনো মিল পাওয়া যায়? মানে একই রকম দেখতে? এটাই তো হরপ্পা সভ্যতার আরেকটা বড় বৈশিষ্ট্য আর রহস্যও বটে। মানকীকরণ বা স্ট্যান্ডার্ডাইজেশন। শুধু ইটের মাপ বা নগর পরিকল্পনা নয়, মৃৎপাত্রের ধরন, সিলমোহরের নকশা, বাটখারার ওজন, এগুলোর মধ্যেও একটা মানে আশ্চর্য মিল দেখা যায়। এর কারণ কি হতে পারে? বলা মুশকিল। হতে পারে কোনো শক্তিশালী কেন্দ্রীয় শাসন ছিল যারা এই নিয়মগুলো চালু করেছিল, অথবা হয়তো কারিগররা নিজেরাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন আর তাদের কৌশল ছড়িয়ে পড়েছিল। আবার এটাও হতে পারে যে একটা উন্নত বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে এই জিনিসগুলো আর ধারণাগুলো ছড়িয়ে পড়েছিল। কারিগর বা ব্যবসায়ীদের কোনো গিল্ড বা সংগঠন ছিল কিনা তার সরাসরি প্রমাণ নেই, তবে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। এই যে মানকীকরণ আর এত উন্নত কারিগরি দক্ষতা, এগুলো কিন্তু একটা বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্কের দিকেই ইঙ্গিত করে। ঠিক। ওদের নির্দিষ্ট ওজন আর মাপের বাটখারা ছিল বললেন?
হ্যাঁ, ঘনাকার কিউবিক্যাল বাটখারাগুলো খুব পরিচিত, বেশিরভাগই চাট পাথরের তৈরি। ওজন ব্যবস্থাটা বেশ মজার ছিল, মূলত দ্বৈত ভিত্তিক পদ্ধতির ওপর ভিত্তি করে, মানে 1, 2, 4, 8, 16, 32, 64 এইভাবে বাড়ত। আবার ভগ্নাংশও ছিল। 16 অনুপাতটা আধুনিক হিসাবে প্রায় 14 গ্রামের কাছাকাছি খুব গুরুত্বপূর্ণ ছিল মনে হয়। এই বাটখারাগুলো নিশ্চয়ই বাণিজ্যে লাগত। অবশ্যই লেনদেনে একটা শৃঙ্খলা এনেছিল, দেশের ভেতরে আর বাইরে দুরকম বাণিজ্যই চলত বলে মনে হয়। দেশের ভেতরে কোথায় কোথায়? বিভিন্ন অঞ্চলের মধ্যে, যেমন ধরুন গুজরাট থেকে হয়তো কার্নেলিয়ানের পুঁতি বা শাঁখ যেত উত্তরের সিন্ধু বা পঞ্জাবে, আবার রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল থেকে তামা আসত সিন্ধুতে। উপাদান অনুযায়ী বিভিন্ন কেন্দ্রের মধ্যে আদান প্রদান চলত। যাতায়াতের পথ কি ছিল? নদী? নদীপথ, বিশেষ করে সিন্ধু নদ, নিশ্চয়ই একটা বড় ভূমিকা নিত। এছাড়া স্থলপথেও বাণিজ্য চলত। পঞ্জাব থেকে রাজস্থান, সিন্ধু থেকে গুজরাট, এরকম নানা পথের কথা ভাবা যায়। আর বহির বাণিজ্য, মানে দেশের বাইরে? হ্যাঁ, সেটারও বেশ কিছু প্রমাণ আছে। মূলত 3টে অঞ্চলের সাথে যোগাযোগের কথা জানা যায়: মেসোপটেমিয়া, মানে আজকের ইরাক অঞ্চল, ওমান উপদ্বীপ, আর আফগানিস্তান বা পারস্য অঞ্চল। মেসোপটেমিয়ার সাথে যোগাযোগের প্রমাণ কি? তাদের লেখায় কিছু পাওয়া গেছে? হ্যাঁ, মেসোপটেমিয়ার সুমেরীয় বা আক্কাদীয় লেখায় মালুহা নামে একটা জায়গার উল্লেখ পাওয়া যায়। বেশিরভাগ পণ্ডিত মনে করেন এই মেলুহাই হল হরপ্পা অঞ্চল। কি লেখা আছে মেলুহা নিয়ে? লেখা আছে যে মেলুহা থেকে নামি কাঠ, হাতির দাঁত, সোনা আর বিশেষ করে কার্নেলিয়ান পুঁতি মেসোপটেমিয়ায় যেত। এছাড়া মেসোপটেমিয়ার বিভিন্ন শহর যেমন উর, কিশ, নিপ্পুর, এখান থেকে হরপ্পার সিলমোহর, বাটখারা আর বৈশিষ্ট্যপূর্ণ পুঁতি পাওয়া গেছে। হরপ্পাতেও কি মেসোপটেমীয় জিনিস পাওয়া গেছে? খুব বেশি নয়, কিছু সিলমোহর পাওয়া গেছে যেগুলো নকশা মেসোপটেমিয়া ধরনের। তবে দুই অঞ্চলের মধ্যে জিনিসের আদান প্রদান যতটা ব্যাপক হওয়ার কথা ভাবা যায়, প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু ততটা জোরালো নয়। যোগাযোগ ছিল, কিন্তু হয়তো খুব সরাসরি বা নিয়মিত ছিল না সবসময়। আচ্ছা, আর ওমান? ওমান উপদ্বীপকে প্রাচীন লেখায় মাকান বলা হতো বলে মনে করা হয়। ওমানের আন্নার সংস্কৃতির বিভিন্ন কেন্দ্রে হরপ্পার বড় বড় মাটির জার, কার্নেলিয়ানের পুঁতি, এমনকি হরপ্পার বাটখারাও পাওয়া গেছে। হরপ্পার একটা বিশেষ ধরনের কালো রঙের পাত্র ওমানে পাওয়া গেছে, আবার ওমানের ক্লোরাইট পাথরের পাত্র হরপ্পাতেও মিলেছে। মনে হয় ওমান থেকে তামা আসত হরপ্পায়। আর আফগানিস্তান বা পারস্য? সম্ভবত ল্যাপিস লাজুলি আসত, যেটা খুব মূল্যবান নীল রঙের পাথর। পারস্য বা মধ্য এশিয়া থেকে হয়তো টার্কওয়াইজ বা জেড পাথর আসত। তাহলে বাণিজ্যটা বেশ ভালোই চলত। মাধ্যম কি ছিল? মুদ্রা ছিল কি? না, মুদ্রার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্ভবত বিনিময় প্রথাই বাটার সিস্টেম ছিল মূল মাধ্যম। তবে এই যে নির্দিষ্ট ওজনের বাটখারা আর সিলমোহরের ব্যবহার, এগুলো নিশ্চয়ই লেনদেনে অনেক সাহায্য করত, একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করত। এবার আসি সেই বিখ্যাত কিন্তু ভীষণ রহস্যময় লিপি আর শিলমোহরের কথায়। এই লিপিটা তো আজ উদ্ধার করা যায়নি, তাই না? না, এটাই হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। প্রায় 4000 বা তারও বেশি লিপিযুক্ত জিনিস পাওয়া গেছে। বেশিরভাগই পাওয়া গেছে ছোট ছোট সিল মোহরের ওপর। শিলমোহরগুলো কিসের তৈরি? বেশিরভাগই নরম স্টেটাইট পাথরের তৈরি। এগুলোকে খোদাই করে তারপর আগুনে পুড়িয়ে শক্ত করা হতো। এছাড়া তামা বা পোড়ামাটির ফলক, মাটির পাত্রের গায়ে, এমনকি হাতির দাঁত বা হাড়ের দণ্ডেও লিপি পাওয়া গেছে। লিপিটা দেখতে কেমন? এটা মূলত চিত্রলিপি বা চিহ্নলিপি ধরনের, মানে ছবি বা চিহ্ন ব্যবহার করা হতো। প্রায় 400-র মতো আলাদা চিহ্ন শনাক্ত করা গেছে। লেখাগুলো খুব ছোট ছোট, গড়ে হয়তো 5-6টা চিহ্নের। কোন দিক থেকে লেখা হতো? সাধারণত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো বলে মনে করা হয়। কিছু ক্ষেত্রে হয়তো পরের লাইনটা বাম দিক থেকে ডান দিকে যেত, যাকে বলে বুস্ট্রোফিডন পদ্ধতি। আর এর ভাষা কোন ভাষা পরিবারের? দ্রাবিড়, ইন্দো আর্য? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এটা নিয়ে প্রচুর মতভেদ আছে। ফিনল্যান্ডের আস্কোপারপোলা বা ভারতের ইরাবাথাম মহাদেবেনের মতো বিশেষজ্ঞরা মনে করেন এর মূলে হয়তো কোনো আদি দ্রাবিড় ভাষা ছিল। আবার অনেকে ইন্দো আর্য বা অন্য কোনো ভাষা পরিবারের সম্ভাবনাও দেখেন।
লিপি পাঠোদ্ধার না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাবে না। এই লিপি বা শিলমোহরগুলো কি কাজে লাগতো? শিলমোহরগুলোর মূল কাজ সম্ভবত ছিল বাণিজ্যিক। ধরুন, কোনো পণ্যের বস্তা বা পাত্রের মুখ বন্ধ করে তার ওপর নরম কাদামাটির প্রলেপ দিয়ে এই শিলমোহরে ছাপ দেওয়া হতো, সিলিং। এতে বোঝা যেত জিনিসটা কার বা কোথা থেকে এসেছে আর কেউ সেটা খুলেছে কিনা। অনেকটা আজকের দিনে সিল করার মতো। হ্যাঁ, অনেকটা তাই। এছাড়া এগুলো হয়তো পরিচয়পত্র বা অ্যামিউলেট মানে কবচ হিসাবেও ব্যবহৃত হতো। কিছু শিলমোহরের ছবি দেখে মনে হয় সেগুলো ধর্মীয় বা আনুষ্ঠানিক তাৎপর্য ছিল। ধোলাভিরার সাইনবোর্ডের কথা বলছিলেন? ভিরার উত্তর গেটের কাছে পাওয়া একটা কাঠের বোর্ডের উপর সম্ভবত 10টা বড় বড় হরপ্পা চিহ্ন বসানো ছিল। এটা প্রমাণ করে যে লিপির ব্যবহার হয়তো শুধু সিলমোহরেই সীমাবদ্ধ ছিল না, নাগরিক জীবনেও এর ভূমিকা ছিল। কিন্তু দুঃখের বিষয়, আনুমানিক 1700 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে এই লিপির ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়। কেন? সেটাও পতনের কারণগুলোর সাথে জড়িত। এই লিপি পাঠোদ্যান না হওয়ার কারণে হরপ্পাবাসীদের সমাজ, তাদের ধর্ম, তাদের বিশ্বাস এইসব ব্যাপারে জানতে গেলে আমাদের মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ব্যাখ্যার ওপর নির্ভর করতে হয়। আর এখানেই নানা রকম মতামতের সুযোগ তৈরি হয়। যেমন ধরুন, ওই যে প্রচুর পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে, ওগুলো কি সত্যি মাতৃকা দেবী, যেমনটা জন মার্শাল মনে করতেন? এটা একটা খুব প্রভাবশালী ধারণা। অনেকেই মনে করেন এগুলো উর্বরতা বা মাতৃত্বের প্রতীক, হয়তো গৃহদেবতা হিসেবে পূজিত হতো। কিন্তু এর বিপক্ষেও যুক্তি আছে। অনেক মূর্তি খুব সাদামাটা, হাতে গড়া, হয়তো সাধারণ পুতুল বা খেলনাও হতে পারে। তবে কিছু মূর্তি, বিশেষ করে যেগুলোর মাথায় পাখা আকৃতির ইলাবোরেট শিরস্ত্রাণ আছে বা যারা শিশুকে স্তন্যদান করছে, সেগুলোর ধর্মীয় তাৎপর্য থাকার সম্ভাবনা বেশি। নিশ্চিত করে বলা কঠিন। আর সিলমোহরের ওই পশুপতি মূর্তি, ওটা কি শিবের আদিরূপ? এটাও মার্শালের দেওয়া একটা তত্ত্ব এবং খুব জনপ্রিয়। একটা সিলমোহরে দেখা যায় একজন যোগীর মতো আসনে বসে আছেন, মাথায় শিং বা শিংযুক্ত মুকুট, চারপাশে পশু, হাতি, বাঘ, গন্ডার, মহিষ, আর পায়ের কাছে দুটো হরিণ। এটাকে অনেকেই প্রোটো শিব বা আদি শিব বলে ব্যাখ্যা করেন। কিন্তু এটা নিয়েও বিতর্ক আছে। হ্যাঁ, বিতর্ক আছে। ওই মূর্তিটা কি সত্যিই পুরুষ নাকি নারী? ওটা কি যোগাসন নাকি অন্য কিছু? মাথার ওটা কি শিং নাকি মুকুট? আর পশু পরিবেষ্টিত হলেই কি তিনি পশুপতি? মেসোপোডেমিয়াতেও এরকম মোটিভ দেখা যায়। তাই প্রোটো শিব তত্ত্বটা একটা সম্ভাব্য ব্যাখ্যা, কিন্তু একমাত্র বা নিশ্চিত ব্যাখ্যা নয়। সিলমোহরে তো ইউনিকর্ন বা একশৃঙ্গী প্রাণীও প্রচুর দেখা যায়। হ্যাঁ, সবচেয়ে বেশি পাওয়া যায় ওই ইউনিকর্নের ছবি। এটা কি কোনো বাস্তব প্রাণী ছিল নাকি কাল্পনিক? এর তাৎপর্য কি? এটা কি কোনো শাসক গোষ্ঠী বা বণিক সংঘের প্রতীক ছিল? এটাও একটা রহস্য। এছাড়া কুচওয়ালা ষাঁড়, হাতি, বাঘ, গন্ডার এগুলোর ছবিও আছে। কিছু মিশ্র প্রাণীর কম্পোজিট অ্যানিমেলের ছবিও পাওয়া যায়, যেমন বাঘ মানুষ, ষাঁড় হাতি। এগুলোর হয়তো পৌরাণিক বা ধর্মীয় তাৎপর্য ছিল। স্বস্তিকা চিহ্ন বেশ কিছু সিলমোহরে দেখা যায়। প্রকৃতি পূজার কোনো প্রমাণ আছে? গাছ বা পশুর পূজা? মনে হয় ছিল। সিলমোহরে পিপল গাছের ডালের ছবি খুব দেখা যায়। ষাঁড়ের পূজাও হয়তো প্রচলিত ছিল। আর আগুন, অগ্নিপূজা? কালীবঙ্গান আর লোথালে কিছু বেদি পাওয়া গেছে, যেগুলোর মধ্যে ছাই আর পোড়া হাড় ছিল। এগুলোকে অনেকে যজ্ঞবেদী বা অগ্নিকুণ্ড বলে মনে করেন। হয়তো অগ্নিপূজা বা কোনোরকম যজ্ঞের প্রচলন ছিল। তবে মহেঞ্জোদারো বা হরপ্পার মতো বড় শহরে কিন্তু এরকম বেদির প্রমাণ তেমন মেলেনি। মন্দির বা কোনো বড় মূর্তি পাওয়া গেছে কি? না, এটাই হরপ্পা সভ্যতার একটা বৈশিষ্ট্য। মেসোপটেমিয়া বা মিশরের মতো কোনো নিশ্চিত মন্দির বা বড় আকারের দেবদেবীর মূর্তি পাওয়া যায়নি। বৃহৎ স্নানাগারটার হয়তো ধর্মীয় ব্যবহার ছিল, কিন্তু ওটা মন্দির নয়। মৃতদেহ সৎকার কিভাবে করত ওরা? মূলত কবর দিত। মহেঞ্জোদারোতে তেমন কবরস্থান পাওয়া না গেলেও হরপ্পা, কালীবঙ্গান, লোথাল, রাখিগাড়ি এসব জায়গায় বড় কবরস্থান পাওয়া গেছে। মৃতদেহ সাধারণত লম্বাভাবে শোয়ানো হতো, মাথা উত্তর দিকে রেখে। কবরে কি কিছু দিত সাথে? হ্যাঁ, মৃৎপাত্র দেওয়া হতো, সম্ভবত খাওয়ার বা পানীয় রাখার জন্য। এছাড়া ব্যক্তিগত অলংকার যেমন চুড়ি, পুতির মালা, তামার আয়না এগুলোও দেওয়া হতো কখনো কখনো। হরপ্পার একটা কবরে কাঠের কফিন ব্যবহারের প্রমাণও মিলেছে।
সব কবরই কি একই রকম? না, কিছু বৈচিত্র্য আছে। মহেঞ্জোদারো বা হরপ্পায় কিছু আংশিক সমাধির ফ্র্যাকশনাল বারিয়েল এর প্রমাণ মিলেছে। মানে যেখানে হয়তো প্রথমে দেহটা কোথাও ফেলে রাখা হতো, তারপর হাড়গোড়গুলো এনে কবর দেওয়া হতো। আবার ভস্মপূর্ণ পাত্র সমাধি আর্ন বারিয়েল, মানে ছাই বা পোড়া হাড় পাত্রে ভরে কবর দেওয়ার উদাহরণও আছে। যদিও এগুলো পরিণত হরপ্পা পর্বের কিনা তা নিয়ে সন্দেহ আছে। লোথালে আবার 3টে যুগ্ম সমাধি জয়েন্ট বেরিয়েল পাওয়া গেছে, যেখানে দুজন মানুষকে একসাথে কবর দেওয়া হয়েছে। এর কারণটা স্পষ্ট নয়। তাহলে ধর্ম বা বিশ্বাস নিয়ে একটা আবছা ছবি পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক কিছুই যেন অস্পষ্ট। একদম। পরবর্তী হিন্দু ধর্মের কিছু কিছু উপাদানে, যেমন পশুপতি, মাতৃকা দেবী, বৃক্ষ বা পশু পূজা, স্নানের গুরুত্ব, শিকড় হয়তো হরপ্পা সভ্যতায় খুঁজে পাওয়া যায়, কিন্তু সরাসরি যোগসূত্র স্থাপন করা কঠিন। রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রেও কি একই রকম ধোঁয়াশা? মানে কারা শাসন করত, কিভাবে শাসন করত? হ্যাঁ, হরপ্পা সভ্যতার রাজনৈতিক কাঠামোটা কেমন ছিল সেটাও একটা বিরাট প্রশ্ন। কোনো স্পষ্ট উত্তর নেই। কিন্তু এত বড় এলাকা জুড়ে এত মেল, ইট, ওজন, লিপি, নগর পরিকল্পনা, এটা তো একটা কেন্দ্রীয় শাসনের দিকেই ইঙ্গিত করে। ঠিক। এই অভূতপূর্ব সমরূপতা দেখে অনেকেই মনে করেন এটা একটা কেন্দ্রীভূত সাম্রাজ্য ছিল, যার হয়তো দুটো বা তার বেশি রাজধানী ছিল, যেমন হরপ্পা আর মহেঞ্জোদারো। একটা শক্তিশালী কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছিল, যারা এই নিয়মকানুনগুলো প্রয়োগ করত। কিন্তু এর বিপক্ষেও যুক্তি আছে। হ্যাঁ, প্রথমত, মেসোপটেমিয়া বা মিশরের মতো কোনো রাজকীয় প্রাসাদ, বিশাল সমাধি বা রাজার মূর্তি পাওয়া যায়নি। মহেঞ্জোদারোর ওই যে দাড়িওয়ালা পুরুষের মূর্তি, যেটাকে প্রিস্ট কিং বা পুরোহিত রাজা বলা হয়, সেটাও খুব ছোট, আর তিনি সত্যিই শাসক ছিলেন কিনা তার কোনো নিশ্চিত প্রমাণ নেই। তাহলে শাসক কারা ছিলেন? সেটাই তো প্রশ্ন। কোনো একক রাজা ছিলেন, নাকি পুরোহিত শ্রেণী শাসন করত, অথবা ধনী বণিকদের হাতে ক্ষমতা ছিল? আবার এমনও হতে পারে এটা কোনো একক সাম্রাজ্য ছিল না, বরং একাধিক স্বাধীন বা অর্ধস্বাধীন নগর রাষ্ট্রের একটা সমষ্টি ছিল, যারা একই রকম সংস্কৃতি অনুসরণ করত, কিন্তু রাজনৈতিকভাবে আলাদা ছিল। ধোলাভিরার মতো কিছু জায়গায় আবার স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখা যায়, যা হয়তো আঞ্চলিক ভিন্নতার ইঙ্গিত দেয়। ইউনিকর্ন প্রতীকটার কথা বলছিলেন, ওটা কি কোনোভাবে যুক্ত? হতে পারে। যেহেতু ইউনিকর্ন শিলমোহরই সবচেয়ে বেশি পাওয়া গেছে এবং এগুলো খুব যত্ন করে তৈরি, তাই অনেকে মনে করেন এটা হয়তো কোনো শাসক শ্রেণী বা অভিজাত গোষ্ঠীর প্রতীক ছিল। কিন্তু এটাও শুধু অনুমান। আসলে আমাদের হাতে যা প্রমাণ আছে তা দিয়ে হরপ্পার রাজনৈতিক কাঠামো সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলাই খুব কঠিন। হয়তো তাদের শাসন ব্যবস্থাটা আমাদের পরিচিত মডেলগুলোর থেকে একেবারেই আলাদা ছিল। সবশেষে আসি হরপ্পা সভ্যতার শেষের দিকের কথায়, মানে এর অবক্ষয় বা পতন। আনুমানিক ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের পর থেকে দেখা যায় এই উন্নত নগর সভ্যতা ধীরে ধীরে তার বৈশিষ্ট্য হারাতে শুরু করে। কি রকম পরিবর্তন দেখা যায়? পরিণত হরপ্পার যে মূল জিনিসগুলো ছিল, যেমন নির্দিষ্ট ধরনের মৃৎপাত্র, বৈশিষ্ট্যপূর্ণ শিলমোহর, ওজন ও মাপের বাটখারা, এমনকি লিপি, এগুলোর ব্যবহার কমতে থাকে বা একেবারে বন্ধ হয়ে যায়। নগর পরিকল্পনা ভেঙে পড়ে, বাড়িঘর আর আগের মতো যত্ন করে তৈরি হয় না, রাস্তাঘাট দখল হয়ে যায়, বড় শহরগুলো আস্তে আস্তে পরিত্যক্ত হতে থাকে বা ছোট ছোট বস্তিতে পরিণত হয়। কেন এই পতন? একটা এত উন্নত সভ্যতা এভাবে শেষ হয়ে গেল কেন? ওই যে আর্য আক্রমণের একটা তত্ত্ব ছিল, ওটা কি ঠিক? মর্টিমার হুইলার এই তত্ত্বটা দিয়েছিলেন। তিনি ঋগ্বেদের কিছু বর্ণনা, যেমন ইন্দ্রকে পুরন্দর বা দুর্গধ্বংসকারী বলা বা হরিওপিয়া নামের উল্লেখ, যেটাকে তিনি হরপ্পা মনে করেছিলেন, এবং মহেঞ্জোদারোতে পাওয়া কিছু কঙ্কালকে ভিত্তি করে আর্য আক্রমণের কথা বলেছিলেন। কিন্তু এখন এটা মানা হয় না। না, এখন বেশিরভাগ প্রত্নতাত্ত্বিকই এই তত্ত্বটা গ্রহণ করেন না। মহেঞ্জোদারোর কঙ্কালগুলো পরীক্ষা করে দেখা গেছে ওগুলো শহরের শেষ পর্যায়ের বিভিন্ন সময়ের, এবং কোনো গণহত্যার নিশ্চিত প্রমাণ দেয় না। আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো যুদ্ধের কারণেই কিনা স্পষ্ট নয়। আর ঋগ্বেদের বর্ণনা বা পরবর্তীকালের সিমেটারি এইজ সংস্কৃতির সাথে হরপ্পার পতনকে সরাসরি মেলানোটাও বেশ কঠিন। আক্রমণের কোনো ব্যাপক প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। তাহলে আর্য আক্রমণ যদি কারণ না হয়, তবে অন্য কি কারণ থাকতে পারে? আসলে মনে হয় কোনো একটা নির্দিষ্ট কারণ নয়, বরং একাধিক কারণ একসাথে কাজ করেছিল। যেমন?
একটা বড় কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন এবং নদীর গতিপথ পরিবর্তন। সিন্ধু বা বিশেষ করে ঘগ্ঘর হাকরা, প্রাচীন সরস্বতী নদী শুকিয়ে যাওয়া বা তার গতিপথ বদলে যাওয়া কৃষির ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল। বৃষ্টিপাত কমে যাওয়াও একটা কারণ হতে পারে। পরিবেশগত কারণও কি ছিল? হ্যাঁ, হতে পারে। দীর্ঘ সময় ধরে নগরে বসবাসের ফলে ইট পোড়ানোর জন্য বা চাষের জন্য ব্যাপক হারে বনভূমি ধ্বংস করা হয়েছিল। মাটির উর্বরতা কমে যাওয়া, লবণাক্ততা বেড়ে যাওয়া, সম্পদের অতিরিক্ত ব্যবহার এগুলো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বা ভূমিকম্প? সেগুলোরও প্রমাণ আছে। মহেঞ্জোদারোর মতো শহরে বারবার বন্যার চিহ্ন পাওয়া গেছে। সিন্ধু অঞ্চল ভূমিকম্প প্রবণও বটে। বড় কোনো ভূমিকম্প বা লাগাতার বন্যাও শহরগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারত। বাণিজ্যের পতনের কথাও তো বলা হয়। হ্যাঁ, এটাও একটা সম্ভাব্য কারণ। বিশেষ করে মেসোপটেমিয়ার সাথে বাণিজ্যের অবনতি ঘটলে হরপ্পার অর্থনীতির ওপর তার প্রভাব পড়া স্বাভাবিক। হয়তো অভ্যন্তরীণ সামাজিক বা রাজনৈতিক কাঠামোতেও কোনো ভাঙন ধরেছিল, যার ফলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে গিয়েছিল। তার মানে অনেকগুলো কারণ একসাথে কাজ করেছিল। সম্ভবত সেটাই। বিভিন্ন অঞ্চলে হয়তো বিভিন্ন কারণ বেশি প্রভাবশালী ছিল, আর এই পতনটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া ছিল, যা কয়েক শতাব্দী ধরে চলেছিল। ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের পর নগরকেন্দ্রিক হরপ্পা সভ্যতার অবক্ষয় হলেও গ্রামীণ সংস্কৃতি কিন্তু অনেক জায়গায় তারপরেও টিকে ছিল, যদিও তার রূপটা বদলে গিয়েছিল। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা দেখলাম হরপ্পা সভ্যতা ছিল এক কথায় এক অসাধারণ নগরকেন্দ্রিক সভ্যতা। তাদের ওই পরিকল্পিত শহর, উন্নত পয়ঃপ্রণালী, কারিগরি দক্ষতা, বাটখারা, সিলমোহর, বাণিজ্য ব্যবস্থা আর অবশ্যই ওই রহস্যময় লিপি, সবকিছুই সত্যি চমকে দেওয়ার মতো। কিন্তু পরিশীলিত এবং সুসংহত সভ্যতা ছিল, কিন্তু একই সাথে অনেক রহস্য কিন্তু এখনও রয়ে গেছে। সবচেয়ে বড় রহস্য অবশ্যই ওই লিপিটা। ওটা পড়া গেলে হয়তো অনেক অজানা তথ্য জানা যেত, তাদের ভাষা, সাহিত্য, আসল সমাজ ব্যবস্থা, ধর্মবিশ্বাস, শাসন কাঠামো এসব ব্যাপারে। হ্যাঁ, লিপিটা পড়া গেলে ছবিটা অনেক পরিষ্কার হতো। রাজনৈতিক কাঠামোটাও তো বেশ অস্পষ্ট। কারা শাসক ছিলেন, কিভাবে চলত, সব ঠিক বোঝা যায় না। ঠিক। আর পতনের কারণগুলোও বেশ জটিল। কোনো একটা সহজ উত্তর নেই। একাধিক কারণ মিলেমিশে কাজ করেছিল বলেই মনে হয়। এই আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হলো, হরপ্পা সভ্যতা শুধু প্রাচীন ভারতের নয়, বরং বিশ্ব ইতিহাসেরই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এর আবিষ্কার আমাদের মানব সভ্যতার বিকাশ সম্পর্কে ধারণাকেই অনেকটা বদলে দিয়েছে। অবশ্যই। আর এর যে রহস্যগুলো এখনও সমাধান হয়নি, সেগুলোই তো আমাদের আরও জানতে, আরও গবেষণা করতে উৎসাহ দেয়। একদম। আচ্ছা, আমার শেষ একটা প্রশ্ন মনে আসছে। এই যে এত উন্নত নগর পরিকল্পনা, বিশেষ করে জল নিষ্কাশন ব্যবস্থা বা বাড়ি তৈরির কৌশল, এই জ্ঞানটা কি হরপ্পার পতনের সাথে সাথেই পুরোপুরি হারিয়ে গিয়েছিল, নাকি পরবর্তী ভারতীয় সংস্কৃতিতে অন্য কোনো রূপে এর কোনো ধারাবাহিকতা টিকেছিল? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে, তাই না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই আরও গভীরে ভাবা যেতে পারে। সরাসরি ধারাবাহিকতা হয়তো সবসময় দেখা যায় না, কিন্তু কিছু প্রভাব হয়তো রয়ে গেছে যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি।